অর্থনীতি পাঠশালার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে ব্যষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য নিয়ে আলোচনা করব। আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এই বিষয়টি ভালোভাবে বুঝেন তাদেরকেও বলবো এটি তারা আরেকটু ভালোভাবে দেখবেন। এখানে অবশ্যই কনসেপ্টটি খুবই ক্লিয়ার হবে এবং নতুন কিছু ধারণা অবশ্যই এখান থেকে পাওয়া যাবে। তো আমরা আমাদের ভিডিওটি থেকে অগ্রসর হই। আরেকটি কথা বলে নেওয়া প্রয়োজন যে এই ভিডিওতে এই তথ্যটি বিশ্লেষণের জন্য যে অনুমিত শর্ত, মূল বক্তব্য ইত্যাদি যে স্টেপগুলো বইয়ে আছে সেগুলো সম্পূর্ণ ব্যাখ্যা এখানে দেওয়া হয়নি। তো বইটি পড়তেই হবে, কিন্তু ভালোভাবে উত্তর করতে গেলে, ভালোভাবে বুঝতে গেলে কি বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এই ভিডিওটি কখনোই পাঠ্যপুস্তকের বিকল্প না, পাঠ্যপুস্তকের অত্যন্ত সহায়ক হতে পারে। আমরা চিত্রে এখন দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। এখানে IC1 একটি নিরপেক্ষ রেখা। আমরা নিরপেক্ষ রেখার সংজ্ঞায় পড়েছি যে নিরপেক্ষ রেখার প্রত্যেকটি বিন্দুতে উপযোগ সমান, অর্থাৎ এখানে যে বিন্দুগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পাচ্ছে দুটি দ্রব্যের, কিন্তু দুটি দ্রব্য থেকে এক্স ওয়াই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ থেকে প্রাপ্ত উপযোগের পরিমাণ সবগুলোতেই সমান হবে। আমরা আরেকটি নিরপেক্ষ রেখা IC2 নিরপেক্ষ রেখা নিয়ে আসলাম, আরেকটি নিরপেক্ষ নিয়ে আসলাম IC3। তিনটি নিরপেক্ষ রেখা একসাথে যখন আমরা উপস্থাপন করলাম এটিকে আসলে বলা হচ্ছে নিরপেক্ষ মানচিত্র। যখন একটি চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা থাকে এবং সেটিকে বলা হয় নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ মানচিত্রে এই IC1 এবং IC2 এবং IC3 এর মাঝখানে আরো অনেকগুলো নিরপেক্ষ রেখা আছে। আমরা এই প্রত্যেকটি নিরপেক্ষ রেখা এখানে দেখাইনি, তবে আমাদের মনে রাখতে হবে যে নিরপেক্ষ রেখাগুলোর মাঝখানে কোনো ফাঁকা নেই, এগুলোর ভিতরে আরো নিরপেক্ষ রেখা আছে। এটি হচ্ছে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য। এখন IC1 নিরপেক্ষ রেখা থেকে IC2 ভালো, IC2 থেকে IC3 ভালো, অর্থাৎ একজন ভোক্তা সবসময় চাইবে উচ্চতর নিরপেক্ষ রেখায় পৌঁছার জন্য। তো যত উপরে নিরপেক্ষ রেখা সে পৌঁছবে ততই সে বেশি উপযোগ লাভ করবে। এই জন্য বলা যায় যে নিরপেক্ষ মানচিত্র আসলে ভোক্তার স্বাদ প্রকাশ করে, মানে ভোক্তা যে ইচ্ছা প্রকাশ পায়, সে উচ্চতর নিরপেক্ষ রেখায় যেতে চায়, সেটি মূলত এখানে প্রকাশ পায়। আর এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাজেট রেখা। একজন ভোক্তা তার সীমাবদ্ধ আয়ের দ্বারা বা বাজেটের দ্বারা যে সংমিশ্রণগুলো ক্রয় করতে পারে সেই সংমিশ্রণগুলো নিয়ে যে রেখাটি হয় সেটি হচ্ছে বাজেট রেখা। আমরা সেটি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এই বাজেট রেখার প্রত্যেকটি বিন্দুতে দুটি দ্রব্য এক্স এবং ওয়াই এর বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়, যেই সংমিশ্রণগুলো ক্রয় করতে ভোক্তার সমান পরিমাণ খরচ হয়। তাহলে এই যে আমরা এখন সবুজ এলাকাটি দেখতে পেলাম, সবুজ ছায়াযুক্ত এলাকাটি, সেটি মূলত ভোক্তার ক্রয় ক্ষমতা প্রকাশ করে। তো এই বাজেট রেখার এই সবুজকৃত অংশটি সবগুলোতেই ভোক্তা ক্রয় করতে পারে। নিচের দিকে যদি সে ক্রয় করে তাহলে তার সম্পূর্ণ টাকা খরচ হবে না, সম্পূর্ণ বাজেট খরচ হবে না। কিন্তু এবি বাজেট রেখার সবগুলো বিন্দুতে যে কোনো বিন্দুতে সে যদি ক্রয় করে তার খরচের পরিমাণ সমান হবে। তো আমরা নিরপেক্ষ রেখা দেখেছিলাম যে নিরপেক্ষ মানচিত্রে ভোক্তার স্বাদ এবং বাজেট রেখা হচ্ছে ভোক্তার সাধ্য। তো একজন ভোক্তা সবসময় তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে চেষ্টা করে, অর্থাৎ ভোক্তা চায় যে তার সীমিত বাজেট দ্বারা বা সীমিত আয় দ্বারা সর্বোচ্চ উপযোগ লাভ করা। তো যেই বিন্দুতে বা যেখানেই ভোক্তা এই কাজটি করতে পারবে, অর্থাৎ তার সীমাবদ্ধ বাজেট দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারবে, সেই বিন্দুতে ভোক্তা ভারসাম্যে পৌঁছবে। তো আমরা ভোক্তার ভারসাম্য এই চিত্রটি এখন দেখার চেষ্টা করি। এবি বাজেট রেখা দ্বারা ভোক্তার ক্রয় ক্ষমতা বা সাধ্য প্রকাশ করে, আর এই নিরপেক্ষ মানচিত্র এটি দ্বারা ভোক্তার স্বাদ বা ইচ্ছা প্রকাশ পায়। তো ইচ্ছা এবং ক্ষমতা যেখানে সম্মিলন ঘটবে, যেখানে ভোক্তা তার সীমিত আয় দ্বারা বা বাজেট দ্বারা সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারবে, সেইখানেই মূলত ভোক্তা ভারসাম্যে পৌঁছবে। আমরা কয়েকটি বিন্দু বিবেচনা করি, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু
এবং এফ বিন্দু। আমরা দেখতে পাচ্ছি সি এবং ডি দুটি বিন্দু হচ্ছে IC1 নিরপেক্ষ রেখায় এবং ই বিন্দুটি IC2 নিরপেক্ষ রেখায় এবং এফ বিন্দুটি হচ্ছে IC3 নিরপেক্ষ রেখায়। তো এফ বিন্দুতে ভোক্তা পৌঁছতে পারবে না, কারণ তার বাজেট সেটা অনুমোদন করে না। কারণ এফ বিন্দুতে পৌঁছতে গেলে তাকে আরো বেশি ব্যয় করতে হবে, ভোক্তার বাজেট বা আয় সেই জায়গায় পৌঁছতে পারে না। সুতরাং এফ বিন্দুতে ভারসাম্য লাভ করার চিন্তা ভোক্তা বাদ দিবে। ভোক্তা তার বাজেট দ্বারা সি, ডি এবং ই এই তিনটি বিন্দুতেই সে সংমিশ্রণগুলো ক্রয় করতে পারে। তো সি এবং ডি দুটি সংমিশ্রণ IC1 নিরপেক্ষ রেখায় আছে, ফলে এই দুটিতে তার খরচ সমান হবে এবং তার উপযোগের পরিমাণও সমান হবে। এখন সি এবং ডি এর সাথে যদি আমরা ই বিন্দুটি তুলনা করি, ই বিন্দুতে সি এবং ডি এর সমান খরচই হবে এই বিন্দুতে, কিন্তু এই বিন্দুতে ভোক্তা সি এবং ডি এর তুলনায় অধিক উপযোগ লাভ করবে, কারণ এই বিন্দুটি হচ্ছে IC2 নিরপেক্ষ রেখায়। IC1 নিরপেক্ষ রেখা অপেক্ষা IC2 নিরপেক্ষ রেখায় উপযোগ বেশি হওয়াতে ভোক্তা অবশ্যই এই বিন্দুতে ভারসাম্য লাভ করবে। ভোক্তা এই বিন্দুতে x নট পরিমাণ x দ্রব্য ভোগ করবে এবং y নট পরিমাণ y দ্রব্য ভোগ করবে। তো এটি হবে ভোক্তার ভারসাম্য বিন্দু। এখন আমরা আরো দুটি নিরপেক্ষ রেখা, লাল নিরপেক্ষ রেখা দুটি এনেছি। এখানে একটি জিনিস আমরা বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে যে IC2 এর উপরে যদি আমরা যত নিরপেক্ষ রেখা আঁকি, সেখানে ভোক্তা তার বাজেট দ্বারা পৌঁছতে পারবে না, এবং IC2 এর নিচে যে নিরপেক্ষ রেখাই হোক সেখানে সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে পারবে না। IC2 এর নিচে যে কোনো নিরপেক্ষ রেখা অপেক্ষা IC2 নিরপেক্ষ রেখা এই বিন্দু তার জন্য বেশি পছন্দনীয় হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে IC2 এর নিচে যে নিরপেক্ষ রেখাটি, যে কোনো নিরপেক্ষ রেখা আঁকি না কেন, সেটি আসলে বাজেট রেখাকে স্পর্শ করে না, এবং IC2 এর উপরেও যদি নিরপেক্ষ রেখা আঁকি সেটি বাজেট রেখাকে স্পর্শ করে না। IC2 নিরপেক্ষ রেখার নিচে যে যদি কোনো নিরপেক্ষ রেখা আমরা আঁকি সেটি বাজেট রেখাকে ছেদ করে। তো আমরা বলতে পারি যে ভোক্তার ভারসাম্যের প্রথম শর্ত হচ্ছে এই বিন্দুতে ভোক্তার ভারসাম্য হয়েছে, প্রথম শর্ত হচ্ছে যে বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে স্পর্শ করতে হবে, অর্থাৎ বাজেট রেখার ঢাল ও নিরপেক্ষ রেখার ঢাল পরস্পর সমান হবে, অর্থাৎ MRS(xy) = ডেল্টা y বাই ডেল্টা x, যেটি হচ্ছে নিরপেক্ষ রেখার ঢাল, সমান হবে px বাই py, যেটি হচ্ছে বাজেট রেখার ঢাল। এটি আমরা বাজেট রেখার ঢাল নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তো এটি হচ্ছে ভারসাম্যের প্রথম শর্ত বা প্রয়োজনীয় শর্ত। দ্বিতীয় শর্ত আরেকটি আছে, সেটি হচ্ছে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূলবিন্দুর দিকে উত্তল হবে, অর্থাৎ এই বিন্দুতে যে বিন্দুতে ভারসাম্য হবে, স্পর্শ বিন্দুতে নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূলবিন্দুর দিকে উত্তল হবে। তো আমরা প্রথম শর্তটি বুঝেছি যে যেখানে স্পর্শ করবে সেখানেই ভোক্তার উপযোগ সর্বোচ্চ হবে, কিন্তু কেন নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূলবিন্দুর দিকে উত্তল হতে হবে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এক্ষেত্রে আমরা প্রথম শর্তটি, প্রয়োজনীয় শর্তটি দেখেছি, এবং আমরা দ্বিতীয় শর্তটি কেন উত্তল হতে হবে সেটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য হচ্ছে যে নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হবে, অর্থাৎ MRS(xy) বা ডেল্টা y বাই ডেল্টা x, এটি এর পরিবর্তনের হার হবে ক্রমহ্রাসমান। যদি সেটি উত্তল হয়ে যায় তাহলে শুধু ক্রমহ্রাসমান হবে, আর যদি অবতল হয় তাহলে সেটি হয়ে যাবে ক্রমবর্ধমান। তো এই জন্য মূলত নিরপেক্ষ রেখাটি উত্তল হয়। এখন তারপরেও যদি নিরপেক্ষ রেখাটি অবতল হয় তাহলে আরেকটি অবস্থার সৃষ্টি হয়, সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা IC2 নিরপেক্ষ রেখাটিকে এক্ষেত্রে অবতল করে দিয়েছি। তো অবতল করে দিলে আমরা IC2 নিরপেক্ষ রেখা, অর্থাৎ এই যে সবুজ রেখাটির যে কোনো বিন্দুতেই উপযোগ সমান। তো আমরা একজন ভোক্তা এই IC2 নিরপেক্ষ রেখাটি পৌঁছার জন্য কম বাজেটে এখানে এবং এখানে এই দুটি বিন্দুতেও সে অবশ্যই সবচেয়ে কম খরচ করে বেশি তৃপ্তি লাভ করার চেষ্টা করবে, অর্থাৎ এখানে আসবে, সে আরো কম খরচ করে এই বিন্দুতেও ভারসাম্য লাভ করতে পারে। তো এই জন্যই যদি নিরপেক্ষ রেখাটি মূলবিন্দুর দিকে অবতল হয় তাহলে কিন্তু এই স্পর্শের যে শর্তটি আছে সেটি কিন্তু পালিত হচ্ছে না। তো এই বিন্দুতে স্পর্শ হচ্ছে কিন্তু এই বিন্দুটিতে স্পর্শ হচ্ছে না, এই বিন্দুতে স্পর্শ হচ্ছে না,
এই বিন্দুতে মূলত বাজেট রেখা নিরপেক্ষ রেখাকে ছেদ করছে। তো এই কারণেই নিরপেক্ষ রেখা সুনির্দিষ্টভাবে মূলবিন্দুর দিকে উত্তল হতে হবে। অর্থাৎ আমরা এখন যেটি জানতে পারলাম, যেটি হচ্ছে যে ভোক্তার ভারসাম্যের দুটি শর্ত, একটি হচ্ছে যে নিরপেক্ষ রেখা বাজেট রেখাকে স্পর্শ করে, আর দ্বিতীয় শর্তটি হচ্ছে যে স্পর্শ বিন্দুতে অবশ্যই নিরপেক্ষ রেখা মূলবিন্দুর দিকে উত্তল হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা, কিভাবে আমরা একজন ভোক্তা বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার সাহায্যে ভারসাম্যে পৌঁছতে পারে এবং ভারসাম্যে পৌঁছার শর্তগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।